আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছি প্রত্যয় নিয়ে, সেখানে কৃত প্রত্যয় আর প্রত্যয় ছিল। আজকে তোমাদের সঙ্গে যে ক্লাসটা নেব সেটা হলো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় বেশ কঠিন, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং এই তদ্ধিত প্রত্যয় বারবার চর্চা করতে হবে। ক্লাসটা দেখো, দেখলে কিছুটা সহজ হবে। তো শুরু করা যাক। তদ্ধিত প্রত্যয় শব্দের শেষে বা সঙ্গে, শব্দের শেষে বা সঙ্গে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয় সেগুলিকে তদ্ধিত প্রত্যয় বলে। বাংলা সাহিত্যে বা বাংলা ব্যাকরণে শব্দ গঠনের যতগুলি প্রক্রিয়া আছে তার মধ্যে প্রত্যয় এক ধরনের শব্দ গঠনের প্রক্রিয়া। তো আমরা কৃত প্রত্যয় যদি ক্রিয়ার সাথে প্রত্যয় যুক্ত হয় সেটা হলো কৃত প্রত্যয়, আর যদি শব্দ মানে নাম শব্দের সাথে যদি প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠিত হয় বা নতুন শব্দ গঠিত হয় সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। তো আজকে তদ্ধিত প্রত্যয় তোমরা সংজ্ঞাটা দেখে নাও। শব্দের শেষে বা সঙ্গে প্রত্যয় শব্দের শেষে বসে, প্রত্যয় শব্দের শেষে বসে। তাহলে শব্দের শেষে বা সঙ্গে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়। আমি ওই দিন প্রত্যয়ের 3টা বৈশিষ্ট্য বলেছিলাম, যে প্রত্যয় কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি, আবার নতুন শব্দ তৈরি করে বা নতুন অর্থের সৃষ্টি করে, আর প্রত্যয় শব্দের বা ক্রিয়া বা ধাতুর শেষে বসে। তো সেগুলিকে তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে তদ্ধিত প্রত্যয় তোমরা মনে রাখবে যে নাম শব্দের শেষে, নাম শব্দের শেষে আমরা প্রত্যয় যখন করব তখন আমরা পদ কিন্তু দুই প্রকার চিন্তা করব, ক্রিয়া আর হলো নাম শব্দ, ক্রিয়া আর নাম শব্দ। তো নাম শব্দের সাথে ক্রিয়া বাদে যতগুলি থাকবে সবগুলোকে আমরা নাম শব্দ হিসেবে ধরে নেব। তো নাম শব্দের সাথে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন অর্থের সৃষ্টি করবে সেগুলোকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। এক হলো বাংলা তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়। 2 বিদেশি তদ্ধিত প্রত্যয়। 3 তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, তৎসমের অপর নাম সংস্কৃত। তো দুটো একই। তো এই জন্য আমাদের তাহলে তদ্ধিত প্রত্যয় আমরা 3 প্রকার পেয়ে গেলাম। তো এক নম্বরে বলবো বাংলা তদ্ধিত প্রত্যয়। দেখো কিভাবে শব্দ গঠিত হয়। বাংলা তদ্ধিত প্রত্যয় কিভাবে শব্দ গঠিত হয়। প্রথমেই বাংলা তদ্ধিত প্রত্যয়ের মধ্যে আ প্রত্যয় চলে আসবে। আ প্রত্যয় যেমন দেখো চোর যোগ আ, এই চোর হলো মূল শব্দ আর আটা হলো প্রত্যয়। এই চোর হলো মূল শব্দ আর আটা হলো প্রত্যয়। এই আ প্রত্যয় চোর শব্দের সঙ্গে বসে একটা নতুন অর্থের সৃষ্টি করেছে। আর তোমাদের প্রশ্নে আসে যে নিচের কোন প্রত্যয়টি এই অর্থ মানে অবজ্ঞা অর্থ বা ভাব অর্থ বা ক্ষুদ্র অর্থ বা বৃহদার্থ অর্থ ব্যবহৃত হয়েছে। এই জন্য আমাদের কোন প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা জানতে হবে। এটা তোমাদের বইয়েই আছে সব, আমি সেখান থেকে কিছু কিছু নিয়েছি, তোমরা বইয়ে বিস্তারিত দেখবে শব্দগুলি। তো চোর যোগ আ, চোরা, যেমন অনেকেই ডাকে আই চোরা, এদিকে আয়, এই চোরা ওইদিকে যা, মানে অবজ্ঞা করে বলা হয় আর কি, যেটা একটু ঘৃণা করে বলা হয়। তো চোরা, চোর যোগ আ, এই আ শব্দটা চোরের সঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থের সৃষ্টি করেছে এবং এই চোরা শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে। ডিঙি, ডিঙি বোঝো যে এক ধরনের নৌকা, ছোট নৌকা। তো ডিঙি ছোট অর্থে বা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। এই ডিঙির সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে ডিঙা, আর ডিঙাটা তখন বৃহদার্থে ব্যবহৃত হয়েছে। এরপর হাত, হাত যোগ আ, হাত নাম শব্দ, হাত একটা নাম শব্দ, এর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে হাতা, মানে সদৃশ, সেই রকম দেখতে অনেকটা হাতের মতো, এইটা বোঝানো হয়েছে সদৃশ আর কি। ঢাকা, ঢাকা যোগ আই, ঢাকা এটাও একটা নাম শব্দ, এর সঙ্গে আই প্রত্যয় যুক্ত হয়ে ঢাকায় হয়েছে ঢাকা যোগ আই। এখন ঢাকায় যখন হয়ে গেল তখন কিন্তু নতুন অর্থের সৃষ্টি হয়ে গেল। তো এখানে জাত অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন ঢাকায় তৈরি, ঢাকায় শাড়ি, ঢাকায়
ঢাকায় জামদানি, এই যে ঢাকায় উৎপাদিত পণ্যগুলিকে আমরা এইভাবে বলে থাকি। তো ঠিক সেটা হলো জাত অর্থে, মানে এখানে ঢাকাই শব্দটা জাত অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো আমি প্রত্যয়, বইয়ে তোমাদের একদম সিরিয়াল করে প্রত্যয়গুলি সাজানো আছে। আমি প্রত্যয়, আমি প্রত্যয় জেঠা যোগ আমি, জেঠামি। অনেক সময় প্রশ্ন আসে কোন শব্দটিতে কোন শব্দটি আমি প্রত্যয় যোগে গঠিত হয়েছে। তো এই জন্য এই প্রত্যয়গুলি তোমাদের মনে রাখতে হবে। তো জেঠা যোগ আমি, জেঠামি নিন্দা অর্থে। কেন? জেঠা হলো একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বোঝায়, জেঠা মানে বাবার মানে পিতার বড় ভাইকে বোঝায় আর কি। তো তাদের সঙ্গে অল্প বয়সী ছেলেমেয়েরা যদি ওই ধরনের কথাবার্তা বলে বা ওই ধরনের আচরণ করে, সেটা এক ধরনের নিন্দা করা হয়। এই জন্য এটা নিন্দা অর্থে ব্যবহৃত হয়েছে। ছেলে যোগ আমি, ছেলেমেয়ে। কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে? আমি প্রত্যয়। কোন প্রত্যয়? আমি প্রত্যয়। ছেলে যোগ আমি, ছেলেমেয়ে। এখানেও নিন্দা অর্থে ব্যবহৃত হয়েছে। মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যদি আবার ছেলে মানুষই করে বা ছেলে মানুষের মতো আচরণ করে, সেটাও নিন্দা অর্থে ব্যবহৃত হবে, ছেলেমেয়ে। এরপরে দেখো রস্বই এবং দীর্ঘই প্রত্যয়, রস্বই এবং দীর্ঘই প্রত্যয়। রস্বই, উমেদার যোগ রস্বই সমান হলো উমেদারি। এটা হলো মূল শব্দ উমেদার, আর রস্বইটা হলো প্রত্যয়। আর নতুন শব্দ গঠিত হলো মানে প্রত্যয়ান্ত শব্দ, বা যেহেতু এটা তদ্ধিত প্রত্যয়, এটাকে আমরা বলবো তদ্ধিতান্ত শব্দ। আর এমনিতেই এটার নাম হবে প্রত্যয়ান্ত শব্দ। আর ভাগ হবে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় অনুযায়ী। তো এটা তদ্ধিতান্ত শব্দ উমেদারি। উমেদারি মানে মোসাহেব বা চাকরি প্রার্থী। উমেদারি শব্দের অর্থ হলো মোসাহেব বা চাকরি প্রার্থী। তো এটা ভাব অর্থে ব্যবহৃত হয়েছে। উমেদার যোগ রস্বই বা যুক্ত রস্বই উমেদারি, ভাব অর্থে ব্যবহৃত হয়েছে। সরকার যোগ রস্বই সরকারি, এটা সম্বন্ধ অর্থে ব্যবহৃত হয়েছে। মানে সরকারি বিষয় আশয় যেগুলি, যেমন দেখা যাচ্ছে যে এটা সরকারি বিদ্যালয় বা সরকারি কলেজ বা সরকারি ইউনিভার্সিটি, এই যে সরকার সম্বন্ধনীয়, এই জন্য এই শব্দগুলি সম্বন্ধ অর্থে ব্যবহৃত হয়। এরপর দেখো ইয়া থেকে বা ইয়াও হতে পারে, এও হতে পারে। ইয়া এবং এ প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়েছে। তো সেখানে দেখো সেকেলে, একেলে, ভাদুরে, এগুলি তৎকালীনতা অর্থে ব্যবহৃত হয়। মানে সেই সময়ে, সেকালে আমরা অন্য একটা সময়কে, এমন একটা সময়কে বোঝাচ্ছি যেটা অতীত হয়ে গেছে। সেকালে, একালে বা ভাদুরে। ভাদুরে শব্দের অর্থ তোমাদের বইয়ে দেওয়া আছে কই মাছ। ভাদুরে হলো ভাদ্র মাস সম্পর্কিত বিষয়কে বোঝায়। যেমন ভাদ্র মাসে কি পাওয়া যায়, গরম, এই যে অনেক ফল পাওয়া যায়, এগুলোকে ভাদুরে বলা হয়। মানে ভাদ্র মাস বিষয়কে অর্থ এটা। তো তৎকালীনতা, এটাও তৎকালীনতা। আর জেলে, মুটে, মেসো, এগুলো হলো এ প্রত্যয় যোগে গঠিত হয়েছে। তো এই প্রশ্নটা তোমাদের বেশিরভাগ আসে, এখান থেকেই তোমাদের বেশি প্রত্যয় একটা প্রশ্ন করা হয়। জেলে, মুটে, মেসো, যে কোনো একটা শব্দ দিয়ে নিচের কোন প্রত্যয়টি বা শব্দটি উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে, এইটা তোমরা ভালো করে মনে রাখবে। এই তিনটা শব্দই কিন্তু উপজীবিকা। জেলে, মুটে, মেসো, এই তিনটা শব্দ। এই প্রশ্নটা আমাদের বারে বারেই আসে, দু একবার মিস যায় আর কি। তো উপজীবিকা অর্থে জেলে, মুটে, মেসো। জেলে জাল দিয়ে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে জেলে বলা হয়। মুটে তোমরা বোঝো কুলি, যারা ভার বহন করে, বোঝা বহন করে। মেসো ওই জেলের মতোই একই জীবিকা আর কি। এগুলোকে উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে। এই তিনটা শব্দ ভালো করে মনে রাখবে। জেলে, মুটে, মেসো, এই তিনটা উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে। এখান থেকে প্রশ্ন করে এবং প্রশ্নটা থাকে নিচের কোন শব্দটি উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমাদের তদ্ধিত প্রত্যয়ের আরো কয়েকটা প্রত্যয় গঠিত হয় কিভাবে, সেগুলি দেখো। এরপরে দেখো উয়া বা ও প্রত্যয়। উয়া বা ও প্রত্যয়। উয়া বা ও প্রত্যয় সহজ আছে, কয়েকটা শব্দ থাকে, তোমরা বইয়ে এগুলি মনে রাখার চেষ্টা করবে। যেমন ধরো ধান থেকে ধেনু, মাছ থেকে মেসো,
ওয়া প্রত্যয় হয়েছে, ধেনু ও প্রত্যয়, ও প্রত্যয়, এখানে ধেনুটা ও প্রত্যয়, ও প্রত্যয়, এগুলো ওয়া প্রত্যয় যোগে গঠিত হয়। আর মেসো সেটা তো উপজীবিকা অর্থে, যখন প্রশ্ন ওইভাবে আসবে যে কোন প্রত্যয়টি উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে, মেসো। ধেনু কিন্তু না, শুধু মেসো, জেনে মুটে মেসো, তিনটা শব্দ মনে রাখবে। এরপর উপ প্রত্যয়, উপ প্রত্যয় একটা শব্দ আছে, সেটা তোমরা ভালো করে মনে রাখবে। যেমন ধরো লাজু, উপ, লাজু, এগুলি কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটাও মনে রাখতে হবে। বিশেষণ, বিশেষণ অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে লাজ যোগ ও লাজক, একটা গুণ বোঝানো হচ্ছে মৃত্যু। মিথ্যা যোগ এটাও বিশেষণ। এই শব্দটা অর্থহীন ভাবে, এই প্রত্যয়টার কোনো অর্থ নেই। দেখো লাজুক, লাজ যোগ লাজুক বিশেষণ অর্থে, মিথ্যা যোগ মিথ্যু বিশেষণ অর্থে। আমাদের প্রশ্নে বেশিরভাগই বোর্ডের প্রশ্নে আসে এই লেজুর শব্দটা। তো সেখানে কিভাবে একটু কৌশলী প্রশ্ন করা হয়, নিচের কোন প্রত্যয়টি অর্থহীনভাবে ব্যবহৃত হয়েছে এই লেজু। আমরা যতগুলি তদ্ধিত প্রত্যয় পেয়েছি তার মধ্যে এটাই আমাদের বেশি গুরুত্বপূর্ণ, যে অর্থহীনভাবে কোন প্রত্যয়টি গঠিত হয়েছে, লেজু। লেজ যোগ ওর, লেজু, এই শব্দটা তোমরা মুখস্থ রাখবে। এই শব্দটা একবারই মুখস্থ রাখবে, লেজু। কোন শব্দটি অর্থহীনভাবে ব্যবহৃত হয়েছে, অর্থহীনভাবে ব্যবহৃত হয়েছে লেজ যোগ। এটা কোনো এই উর প্রত্যয় তেমন অর্থ বোঝায় না এখানে, এটা অর্থহীনভাবে ব্যবহৃত হয়েছে। যাই হোক, এই শব্দটা তোমরা মুখস্থ রাখবে। ওখানে উপজীবিকা তিনটা, আর এখানে অর্থহীনভাবে লেজু। এরপরে দেখো লা প্রত্যয়, মেঘ যোগ লা সমান সমান মেঘলা, এটাও বিশেষণ অর্থে ব্যবহৃত হয়েছে। কোন প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা মনে রাখার চেষ্টা করবে। বিশেষণ বিশেষণ হিসেবে একলা, এক যোগ লা, এটা হলো লা প্রত্যয়। প্রশ্ন আসতে পারে তোমার মেঘলা তোমার অপশনে থাকলো, নিচের কোন প্রত্যয়টি লা প্রত্যয় যোগে গঠিত, কোন শব্দটি লা প্রত্যয় যোগে গঠিত হয়েছে, নিচের কোন শব্দটি লা প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এই লা শেষে এই লা কথাটা মনে রাখবে। একলা, এটা স্বার্থ অর্থে ব্যবহৃত হয়েছে। স্বার্থ, এই একলা, যেমন একলা খাবি বা একলা যাবি, এটা কি তোর একলা, এই যে এই জাতীয় শব্দগুলি বা অর্থগুলি যে আমরা কথাগুলি যে বলি, এই জাতীয় এই শব্দটা, তো এটা স্বার্থ অর্থে ব্যবহৃত হয়েছে। এবং কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে শব্দগুলি, লা প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এরপর দেখো আমাদের বাংলা তদ্ধিত প্রত্যয় শেষ, এরপরে দেখো বিদেশি তদ্ধিত প্রত্যয়।
তথিত প্রত্যয়ের ভিতরে প্রথমেই থাকবে আমাদের বইয়ে যেভাবে আছে এই শব্দগুলি, যেমন ধরো আমার কাছে একটা শব্দ আছে যে বাড়ি, এটাকে আমার বাড়িওয়ালা বানাতে হবে। তো তার সঙ্গে আমি একটা প্রত্যয় মানে অর্থহীন অতিরিক্ত অংশ, তো আমি ওয়ালা একটা অতিরিক্ত অংশ বা কয়েকটা বর্ণ সমষ্টি যোগ করে যখন দেবো তখন হয়ে যাবে বাড়িওয়ালা। বাড়িওয়ালা। এটা ধরো গাড়োয়ান। গাড়োয়ান মানে যে গাড়ি চালায়, গাড়োয়ান, দারোয়ান এই শব্দগুলি আছে। মুন্সিয়ানা, আনা প্রত্যয়। কেন এগুলি লিখে দিলাম আমি বলছি, তোমাদের অনেক সময় প্রশ্ন আসে, চারটা শব্দ থাকবে, কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে, কোন শব্দটিতে হিন্দি প্রত্যয় ব্যবহৃত হয়েছে। এই চারটাই হলো হিন্দি প্রত্যয়। এই প্রত্যয়গুলি হিন্দি প্রত্যয়। তোমাদের যেভাবে প্রশ্ন আসে ঠিক সেভাবেই আমি বলে দিচ্ছি যে একটা শব্দ দেবে অপশনে, হয়তো সেখানে প্রশ্ন থাকবে কোন শব্দটিতে হিন্দি প্রত্যয় ব্যবহৃত হয়েছে বা বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে। তো এই ওয়ালা, ওয়ান, আনা, সাপ এইভাবে মুখস্থ রাখবে। ওয়ালা, ওয়ান, আনা, সাপ চারটা প্রত্যয় মুখস্থ রাখবে, দেখলেই বুঝতে পারবে যে এটা এই চারটা হিন্দি প্রত্যয়ের মধ্যে পড়ে। তো এরপরে দেখবে ফার্সি প্রত্যয়, যেমন দেখো কর, দা, বাজ, বন্ধু। এই জাতীয় একটা শব্দ হয় বাজিগর। যেমন ধরুন চটকদার, এইগুলো ফার্সি শব্দগুলি লিখলাম না, বইয়ে আছে দেখবে। এগুলি হলো এই প্রত্যয়, এই চারটাই মনে রাখতে হবে ফার্সি প্রত্যয়। এই চারটা প্রত্যয় হলো ফার্সি প্রত্যয়। এই শব্দগুলি দিয়ে তোমাদের আসবে যে কোন শব্দটি ফার্সি প্রত্যয় যোগে গঠিত হয়েছে, কোন প্রত্যয়টি ফার্সি কোন শব্দটি ফার্সি প্রত্যয় যোগে গঠিত হয়েছে, এভাবে প্রশ্ন হবে। এই চারটা গড়, দার, বাজ, বন্দি। গড়, দার, বাজ, বন্দি, আর এখানে ওয়ালা, ওয়ান, আনা, সা এইভাবে মুখস্থ রাখবে। শুধু প্রত্যয়গুলো মনে রাখবে। প্রত্যয় মনে থাকলে শব্দ ওখান থেকে যেটাই দেব তোমরা সেটা করতে পারবে। এখানে চারটা, এখানে চারটা, ফার্সি আর হিন্দি, এই প্রত্যয়গুলি মুখস্থ রাখবে। এখানে দেখো সই প্রত্যয় আছে। সই প্রত্যয় আমাদের বেশিরভাগই এই প্রশ্নটা আসে। ওখানে বলেছিলাম উপজীবিকা, অর্থহীনভাবে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে, আর সই প্রত্যয়। এই তিনটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো সই প্রত্যয় এখানে যেমন শব্দগুলি আছে, এগুলি প্রকৃতি প্রত্যয় না, এভাবে প্রশ্ন হয়, এই জন্য শব্দগুলি মনে রাখবে। দুধছই, মানানসই, টেকসই। দুধছই, মানানসই, টেকসই তিনটা শব্দ দিল, তার সাথে একটা শব্দ দেবে, সেইটাই আমাদের মুখস্থ রাখতে হবে। সেইটা হলো, যেমন হলো টিপসই, আর
একটা নামসই। এই দুইটার কোনো প্রত্যয় নয়। টিপসই নামসই এই দুইটা প্রত্যয় নয়। সুতরাং আমাদের মনে রাখতে হবে কোন তিনটা প্রত্যয়, এই সই, এই সই প্রত্যয়, সই প্রত্যয়, সই প্রত্যয়, এই তিনটা ব্যবহৃত হয়েছে যুত, মানান, টেক। এই তিনটার সঙ্গে যুৎসই, মানানসই, টেকসই, এই তিনটা হলো প্রত্যয়। আর এই দুইটা টিপসই আর নামসই প্রত্যয় নয়। আমাদের প্রশ্নে কিন্তু থাকে হয় টিপসই থাকবে না হলে নামসই থাকবে, এই তিনটার মধ্যে একটা অপশন দেবে যে কোনটি প্রত্যয় নয়, নিচের শব্দগুলিতে কোনটি প্রত্যয় নয় বা প্রত্যয় কোনো অর্থে ব্যবহৃত হয় নাই। তো এখানে টিপসই, টিপসই, মানানসই এগুলো স্বাক্ষর অর্থে বোঝানো হয়। যেমন আমরা কি সিগনেচার দেই, স্বাক্ষর দেই, সেই স্বাক্ষর অর্থে এই সইগুলি ব্যবহৃত হয়। সুতরাং এগুলি প্রত্যয় নয়। এগুলি এই দুইটাই প্রত্যয় নয়, কিন্তু এই তিনটা প্রত্যয়। তোমাদের বইয়ে এই কয়টা শব্দই আছে, ঠিক এই কয়টা শব্দই এইভাবে মনে রাখবে যে যুৎসই, মানানসই, টেকসই এই তিনটা হলো প্রত্যয়, কিন্তু টিপসই, নামসই কোনো প্রত্যয় নয়। এগুলির কোনো অর্থ নাই বা অর্থহীনভাবে এগুলি ব্যবহৃত হয়। এরপরে দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের মধ্যে বেশ একটু কঠিন, এগুলি মনে রাখা বেশি জটিল, এজন্য একটু কৌশলে মনে রাখার চেষ্টা করবে, মুখস্থ করতে হবে এগুলি। যেমন ধরো কিছু কিছু শব্দ আছে, গৌরব, লাঘব, মানব, যাদব, শৈশব। এই যে অ, দেখো প্রত্যেকটা শব্দের শেষে অ আছে, যেমন গৌরব, লাঘব, মানব, যাদব, শৈশব, অব শব্দ। এই অব শব্দগুলো থাকলেই তোমরা মনে করবে এই শেষে শোনো প্রত্যয়, শোনো একটা প্রত্যয় আছে, যেটা হলো এটাকে আমরা বলি শোনো প্রত্যয়। তো এখানে এই শব্দগুলোকে যখন আমরা প্রকৃতি প্রত্যয় করতে যাব, তখন মূল শব্দ এখান থেকে বেছে নিতে হবে যে গুরু যোগ শোনো। ঠিক এইটা হবে লঘু, লাঘবের মূল শব্দ হলো লঘু, এটা হবে। শোনো হবে মানব, মানবের মূল শব্দ হলো মনু, এর সঙ্গে শোনো প্রত্যয়। যাদবের মূল শব্দ হলো যদু, এর সঙ্গে শোনো প্রত্যয়। শৈশবের মূল শব্দ হলো শিশু। এই মূল শব্দগুলোর সাথে এই প্রত্যয়টা যুক্ত করে দেবে। এগুলোকে বলা হবে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এগুলোকে বলা হয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আর এই প্রত্যয়গুলি নির্ণয় করতে শুধু এই ফরম্যাটটা মনে রাখবে অ, এই অ, গৌরব, লাঘব, মানব, যাদব, শৈশব, এই অপ্রত্যয় থাকলে মনে করবে যে এর শেষে শোনো বসবে এবং এই শব্দগুলির মূল শব্দগুলি আগে বসবে। ঠিক এটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরপরে দেখো ইক থাকলে কি হবে, ইক প্রত্যয়। শব্দের শেষে যদি ইক প্রত্যয় থাকে, যেমন পারলৌকিক, এই শেষে যদি ইক প্রত্যয় থাকে, এটাকে যখন আমরা প্রকৃতি প্রত্যয় করতে যাব তখন কি হবে, পরলোক যোগ ইক, পারলৌকিক। তেমনি বার্ষিক, ইক দিয়ে শব্দগুলো এভাবে মনে রাখবে, বার্ষিক, পারলৌকিক, ঐতিহাসিক বা
যে শব্দগুলো ইক আছে, অনেকগুলি শব্দ আছে বইয়ে, সবগুলি আমি তুলতে পারি নাই। এটাও ইক প্রত্যয়, বার্ষিক, বর্ষ যোগ ইক, বার্ষিক। এখানে এই ইক প্রত্যয় থাকলেই একটা আমি লিখে দিই তোমাদের, এখানে হবে পরলোক যোগ স্নিক। এখানে সম বসেছিল, এখানে স্নিক, এই প্রত্যয়টা যুক্ত হবে মূল শব্দ, তারপরে এই স্নিক প্রত্যয় যুক্ত হবে। পরলোক যোগ স্নিক, বার্ষিক, বর্ষ যোগ স্নিক, ঐতিহাসিক, ইতিহাস যোগ স্নিক। ঠিক ইক প্রত্যয়ের যতগুলি আছে এই স্নিক শব্দ ব্যবহৃত করবে। শব্দের শেষে ইক থাকলে মনে করবে যে এখানে স্নিক বসবে। অন্তস্থ জ প্রত্যয়, অন্তস্থ জ প্রত্যয় দেখবে জ প্রত্যয়ে ঠিক অপ্রত্যয় যেভাবে মনে রাখার কৌশলটা, এটাও ওইভাবে মনে রাখার চেষ্টা করবে জ প্রত্যয়। যেমন ধরো সাম্য, এই কাব্যটা বেশি আসে প্রকৃতি প্রত্যয়ে, সাম্য, কাব্য, এগুলো ভালো করে মনে রাখবে। প্রাচ্য, এই শব্দগুলি যখনই থাকবে শেষে জ ফালা, তখন তোমরা সমযোগ এই অন্তস্থ জটা মনে রাখবে, শুধু এটা বলবে। এই জ ফলার জন্য এই জ বসে দেবে সাম্য, এই জ ফলা, এই জ ফলা, এখানেও মূল শব্দ এই জ, এভাবে তোমরা লিখবে। মোট কথা এই সাম্য, কাব্য, প্রাচ্য, জ ফলা থাকবে। জ ফলার পরিবর্তে জ বলবে, অন্তস্থ জ বলবে। সমযোগ অন্তস্থ, এই অন্তস্থ জ আর কি। এইভাবে যে কয়টা শব্দ থাকবে সে সেই জ ফলা খেয়াল করবে, এইটা ফলো করবে, করে এই মূল শব্দের সাথে জ, অন্তস্থ জ বলবে। সাম্যটা ভালো করে দেখবে। আর এখানে মনে রাখবে একটা নতুন একটু আনকমন, যেমন সভ্য, এইটা মনে রাখবে, এটা মুখস্থ করতে হবে, এটা নিয়মের মধ্যে পড়ে না। এটা হবে সভা যোগ অন্তস্থ জ, সভ্য। এখানে সভা যোগ অন্তস্থ জ, এটা এইভাবে মনে রাখবে যে আর এই আনকমন যে শব্দগুলো আছে সেগুলোই কিন্তু পরীক্ষায় আসে, তো সেগুলো তোমরা মুখস্থ রাখবে। তো সভ্যটা হবে সভাযোগ, সভ্য লেখো না আবার, বা সভ্য মনে রাখো না, এই জন্য সভা আকার আসবে এখানে। এটা এখানে একটু আনকমন যে আকারটা আসবে, আকার আসবে এবং অন্তস্থ জ হবে, সভাযোগ অন্তস্থ জ, সভ্য। ইত প্রত্যয়, এটা একেবারেই সহজ। আমি আগে বলেছি কথিত প্রত্যয় বেশ জটিল। ইত প্রত্যয় দিয়ে যেমন কুসুমিত, এটা সহজ আছে। তরঙ্গিত, এই শেষে দেখো ইত প্রত্যয় থাকলে শুধু মূল শব্দ আর ইতটা লিখে দেবে। যেমন কুসুম যোগ ইত, কুসুমিত। তরঙ্গ যোগ ইত, তরঙ্গিত। এখানে দুটো শব্দ, তিনটা শব্দ আছে, সহজ আছে, এটা দেখে নিও বইয়ে। বেশ ইম্পর্টেন্ট এটা, দেখো শব্দের শেষে, শব্দের শেষে যদি ইমা থাকে, সেটা হবে, ইমা থাকলে ইমন হয়ে যাবে। শব্দের শেষে যদি ইমা থাকে, বা মানে যদি দরকার নেই, শব্দের শেষে ইমা থাকলে ইমন হবে, তার মানে মেয়ে থেকে ছেলে হয়ে যাবে। এইটুকু মনে রাখবে যে এই শব্দগুলি প্রকৃতি প্রত্যয় করতে গেলে মেয়ে থেকে ছেলে হয়ে যাবে। যেমন ধরো মহিমা,
নীলিমা, এটা করো নীল যোগ মূল শব্দের সঙ্গে ইমন যুক্ত হবে। শব্দের শেষে যদি ইমা থাকে, মানে শব্দের শেষে ইমা থাকলে ইমন হবে। এখানে কয়েকটা শব্দ আছে বইয়ে, খুব কমই আছে, তো তোমরা সেটা মনে রাখবে। মহিমা, নীলিমা, মূল শব্দটা লিখে তার সঙ্গে ইমন যুক্ত হবে। এখানে প্রকৃতি প্রত্যয় মানে প্রত্যয়ান্ত শব্দ বা তদ্ধিতান্ত শব্দতে স্ত্রী, আর যখন আমরা এটাকে ভাঙতে যাব, প্রত্যয় নির্ণয় করতে যাব, তখন পুংলিঙ্গ হয়ে যাবে। নীল যোগ ইমন, নীলিমা, নীল যোগ ইমন। দেখো এখানে পুংলিঙ্গ আর এখানে স্ত্রীলিঙ্গ। মোট কথা ইমা থাকলে ইমন, ইমা থাকলে ইমন। এই কৌশলে এগুলি মনে রাখতে হবে। শব্দের শেষে ইন থাকলে নীল হবে। শব্দের শেষে ইন থাকলে নীল হবে। যেমন ধরো সর্বজনীন, এটাকে যখন আমরা প্রত্যয় নির্ণয় করব তখন হবে সর্বজন যোগ নীল। এই নীলটা এখানে চলে এসেছে। এখানে দীর্ঘই আছে, এখানে যে নীল হবে, ইন আর নীল। শব্দের শেষে যদি ইন থাকে, ইনটা নীল হয়ে যাবে। প্রকৃতি প্রত্যয়ের সময় নীল হয়ে যাবে। ঠিক একটা শব্দ আমি দেখে দিলাম, পরবর্তী যে কয়টা শব্দ আছে তোমরা এইভাবে মনে রাখবে যে শব্দের শেষে ইন থাকলে নীল হবে। এরপরে দেখো শব্দের শেষে ইও থাকলে নিও হবে। যেমন ধরো জলীয়, এটাকে ভাঙতে হবে জল যোগ নিও, জলীয়। তেমনি বায়বীয়, বায়ু যোগ নিও, বায়বীয় যে শব্দগুলি বইয়ে আছে ওইভাবে মনে রাখবে যে ইও থাকলে নিও হবে, নিও থাকলে নিও হবে। জলীয়, বায়বীয় এই শব্দগুলো দেখো বেশি নাই, বেশ কয়েকটা করে শব্দ ছিল অন্যগুলিতে। দেখো শব্দের শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এই মান আর বধূক, মান আর মধুক থেকে। তো এইটা একেবারে সহজ উপায় মনে রাখার। শব্দের শেষে বান থাকলে বধূক হবে, আর মান থাকলে মধুক। এখান থেকে প্রশ্ন হয় বেশি। যেমন আমি কয়েকটা যে ইম্পর্টেন্ট জায়গাগুলো বলেছি, যে উপজীবিকা, জেলে, মেসো, মুটে, এই তিনটা মনে রাখবে। অনর্থকভাবে বা অর্থহীনভাবে সেটা কি লেজুর। তারপরে দেখলাম এখন শব্দের শেষে বান বা মান। এখানে প্রশ্ন হয় কোনটি বান প্রত্যয় যোগে, বা কোন শব্দটি মান প্রত্যয় যোগে, বা কোন শব্দটি বতুক প্রত্যয় যোগে, বা কোন শব্দটি মতুক প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এইভাবে প্রশ্ন হবে। তোমরা বান থাকলেই বতুক মনে করবে। যেমন ধরো গুণবান, তাহলে এটা হবে কি গুণ যোগ বান সমান, এটা কি প্রত্যয় যোগে হলো? বতুক প্রত্যয় যোগে। এটা বতুক প্রত্যয় যোগে গঠিত হলো। এরপরে দেখো বুদ্ধিমান, এখানে মান আছে, উপরে একটা বান ছিল এই জন্য বতুক, আর এই বুদ্ধিমানে মান আছে, তাহলে
এখানে কয়েকটা শব্দ আছে, 4-5টা শব্দ আছে বইয়ে। তোমরা ঠিক এই ফরম্যাটটা মনে রাখলেই আর ভুল হওয়ার কোনো কথা না, যে শেষে শব্দের শেষে বান থাকলে গতুক প্রত্যয় যোগে, শব্দের শেষে মান থাকলে মতুক প্রত্যয় যোগে গঠিত হয়েছে। প্রশ্ন ওইভাবেই হবে যে কোন শব্দটি গতুক প্রত্যয় যোগে গঠিত হয়েছে বা কোন শব্দটি মতুক প্রত্যয় যোগে গঠিত হয়েছে। তোমরা শুধু মনে রাখবে এই বান আর মান। এরপরে দেখো শব্দের শেষে বি থাকলে কি হবে। শব্দের শেষে যদি বি থাকে শব্দের শেষে বি প্রত্যয় থাকলে বিন হয়ে যাবে। যেমন ধরো মেধাবী, মেধাবী এটাকে যখন প্রকৃতি প্রত্যয় করা যাবে তখন হবে মেধা যোগ বি সমান সমান মেধাবী। তো এখানে দেখো বি থাকলে বিন হবে, এই যে বি, এই বিটা এখানে বিন হয়েছে। শব্দের শেষে যদি বিন প্রত্যয় থাকে সেটা বি প্রত্যয় থাকে সেটা বিন হয়ে যাবে। দেখো তোমাদের একটা শব্দ আছে বইয়ে, ওই সঙ্গে মিলিয়ে নেবে যে মানব প্রত্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। মানব প্রত্যয়টি এভাবে প্রশ্ন হতে পারে, কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এটা হবে অপত্য। শুধু এই শব্দটা মনে রাখবে অবশ্যই যে অপত্য অর্থে, অপত্য শব্দের অর্থ কিন্তু মনে হয় পুত্র স্নেহ আর কি। তো এই মানব শব্দ, এই প্রত্যয়টা অনেক সময় আসে প্রশ্ন যে মানব শব্দটি কোন প্রত্যয় যোগে কোন প্রত্যয় অর্থে ব্যবহৃত হয়েছে। অপত্য, এই শব্দটা মনে রাখবে অপত্য। অন্তস্থ জ যদি উপরে থাকে, থাকলে সেই রেপ থাকলে কি হবে দেখো। অন্তস্থ জয়ের উপরে যদি থাকে, এরকম যদি থাকে, সেখানে এই শূন্য প্রত্যয়টা হবে, কিন্তু তার সঙ্গে এইটার জন্য জ ফলা যুক্ত হবে। শব্দগুলি যে কয়টা আমি লিখে দিচ্ছি, যেমন হলো সৌন্দর্য, ভোজ্য, কৌমার্য, এই শব্দগুলিকে ভাগ দিয়ে যখন আমরা প্রকৃতি প্রত্যয় করব, মূল শব্দটা হবে সুন্দর যোগ এই শূন্য লিখে এর সঙ্গে এই রেফের জন্য জ ফলা দিয়ে দেবে। তো এই টাইপের শব্দগুলি থাকলে ধৈর্য, ঠিক এগুলোকে প্রকৃতি প্রত্যয় করলে এরকমই হবে। হীর যোগ এই শোনো, কৌমার্য, কুমার যোগ শোনো, ঠিক এইভাবে তোমরা প্রকৃতি প্রত্যয়গুলো দেখে নেবে। তো এটা মনে রাখার উপায় যে অন্তস্থ জয়ের উপরে রেফ থাকলে, ওই আমরা এর আগে অব দেখে এসেছি, সেখানে শুধু শোনো বসেছে। এখন এই অন্তস্থ জয়ের উপর যদি রেফ থাকে তখন শুধু জ ফলাটা আসবে। সৌন্দর্য, ধৈর্য, কৌমার্য, এই জ ফলাটা শোনোর সঙ্গে বসে দেবে। এটা মুখস্থ করবা। এখানে দুইটা শব্দ আছে, সেগুলি কোনো নিয়মের মধ্যে নয়, এটা হলো ব্যতিক্রম। এই দুটো শব্দ মনে রাখবা যে পার্বত্য আর হলো বৈদিক। এইটাকে ভাঙলে হবে পর্বত যোগ
বেগ যোগ এই দুইটা মুখস্থ রাখবে, পার্বত্য আর বৈধ। পার্বত্য পর্বত যোগ শূন্য জ ফলা হবে, আর বৈধ বেগ যোগ শূন্য জ ফলা হবে এই দুইটার সঙ্গে। এরপরে দেখো এও থাকলে কি হবে, এও থাকলে স্নেহ হয়ে যাবে। এই এও থাকলে এইটা হবে, এও থাকলে স্নেহ হয়ে যাবে, সেটা এটাকে ভাঙলে হবে ভগিনী যোগ স্নেহ। আগ্নেয়, আগ্নেয় শব্দটা বেশি আমাদের একটু পরীক্ষায় আসে, এই শব্দটা মনে রাখবে। আগ্নেয় মানে অগ্নি যোগ দেখো তদ্ধিত প্রত্যয় তোমাদের বইয়ে যতগুলি আছে সবগুলোই আমি কাজ করেছি, কোনোটাই বাদ যায়নি। সবগুলির মধ্যে আমি শব্দগুলিতে বুঝিয়ে দিয়েছি। তোমরা এগুলো যদি একটু কৌশলগুলি মনে রাখো, বারবার প্র্যাকটিস করো, ইজি হয়ে যাবে। ভয়ের কারণে চর্চা করতে হবে। তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয়ের থেকে একটু জটিল, এই জন্য এটা বারবার চর্চা করতে হবে। আশা রাখছি তোমরা চর্চা করবে এবং এইগুলির মধ্যে থেকে ধরো 10টা বা 15টা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে এই ফেসবুক বিবি স্কুলের ফেসবুক কমেন্ট বক্সে আপলোড করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। দোয়া করি, আমার জন্য তোমরা দোয়া করবে। আল্লাহ।